এই দুটো নিয়ে পড়াশোনা করছিলাম, দুইটা স্লাইডও দেখেছিলাম। তো দুটো স্লাইডের পাশাপাশি আমাদের যে রেফারেন্স বই, সেই বইয়ের চ্যাপ্টার 2 এর অ্যাটমিক স্ট্রাকচার, সেইখানটা আমরা দেখিয়ে দিয়েছিলাম যে ওখান থেকে কি কি পড়তে হবে। আজকে আমরা মানে চ্যাপ্টার 3 যেটা, সেটা আসলে গত ক্লাসেরই পড়া, রেডিও অ্যাক্টিভ দিকে, সেখানকার চ্যাপ্টারে কি কি পড়তে হবে সেটা একটু দেখবো, দেখে তারপর আজকে পড়ায় চলে আসবো আর কি, আজকের যে নতুন টপিকে চলে আসবো। দেখা কি যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা চ্যাপ্টার 3 রেডিও অ্যাক্টিভিটি। গত ক্লাসে আমরা মানে গত কয়েকদিন আমরা শুধু দুটো স্লাইড দেখেছি, আর বই, এই বইয়ের চ্যাপ্টার 2 যেটা অ্যাটমিক স্ট্রাকচারের কি কি কোন অংশ পড়তে হবে সেটা দেখেছি। আজকে কি বলে এই রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার 3, সেইখানকার জিনিসপত্র আগে আমরা স্লাইডে দেখেছি, শুধু এখানকার বাড়তি আর কিছু আছে কিনা, থাকলে আমরা কি কি পড়বো সেটা দেখবো আর কি। নেক্সট টাই বইয়ের এই চ্যাপ্টার থেকে আর কি কি পড়বো ওই স্লাইডের সমস্ত অংশ বাদে। তো এই জিনিসগুলো স্লাইডে আমাদের ছিল, এই যে আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে, এই যে জিনিসগুলো, এগুলো আমাদের অলরেডি স্লাইডে ছিল। এই ডিকে লটা বোধহয় আমাদের স্লাইডে কি বলে শুধু ইকুয়েশনটা দেওয়া ছিল, তো সেইটা এখানে একটু সুন্দরভাবে দেওয়া আছে, এটা একটু দেখতে হবে আমাদের যে হ্যাঁ, আমাদের এরকম ডিকে নিয়ে বোধহয় একটা ইকুয়েশন আমরা দেখেছিলাম, ডেল এন ইজ ইকুয়ালস টু কি বলে এন নট ইনটু সামথিং, এরকম একটা ইকুয়েশন দেখানো হয়েছিল। যাই হোক, ওটা এটা কাছাকাছি, ওটা তো ওখানে পড়বা। এখানে ডিকে লটা আমরা আবার করে মানে না হলেও এটা পড়তে হবে। সেটা হচ্ছে একটা কি বলে নিউক্লিয়াসের তার হাফ টাইম কিভাবে আমরা ক্যালকুলেট করব। তার পুরো জীবনে যদি হয় তোমার 10 মিনিট, তার জীবনই 10 মিনিট, মানে তার টোটাল নাম্বার অফ অ্যাটম আছে 50টা, সেটা কমে রেডিয়েশনের মাধ্যমে 25টা হইতে কি সময় লাগবে, সেই সময়টাকেই হাফ টাইম বলতেছে, হাফ লাইফ বলতেছে। তো এখানে কার্ভের মাধ্যমে সেটা শুনতে, এখানে ইকুয়েশন দেওয়া আছে n বাই n নট ইজ ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার t বাই t এইচ। টিটা হচ্ছে তোমার প্রেজেন্ট টাইম, টি এইচটা হচ্ছে যেই সময় অর্ধেক হয়ে যাবে, টোটাল n নট থেকে n নট বাই 2 হয়ে যাবে যেই সময়, সেটা হচ্ছে টি এইচ। আর nটা হচ্ছে এই মুহূর্তের অ্যাটম, আর n নটটা হচ্ছে ইনিশিয়ালি কতগুলো ছিল। এরকম একটা ইকুয়েশন আছে। এখানে কার্ভটা দেখা যাচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতেছে। প্রথমে ধরো 100টা অ্যাটম ছিল, 1 সেকেন্ড পর হয়ে গেল 50টা, তাহলে 2 সেকেন্ড পর হয়ে যাবে সেটা 25টা, 3 সেকেন্ড পর সেটা হয়ে যাবে 12.5টা। তো এই মানে এই সিকোয়েন্সে যাবে, মানে এরকম যদি হয় তাহলে এই 1 সেকেন্ড হবে তার হাফ লাইফ। এইভাবে করে কিন্তু মানে 1 সেকেন্ড পরে তার অর্ধেক হয়ে গেল, 2 সেকেন্ড পর তারও কমে গেল, 3 সেকেন্ড পর আরো কমে গেল। এই যে কমার ব্যাপারটা, এটা কিন্তু একটা সিকোয়েন্স মেনে চলে। প্রথমে 100টা হলে পরে তোমার 25টা, সরি 50টা, তারপর 25টা, তারপর 12.5টা, এভাবে করে করে কিন্তু কমবে। সেই পয়েন্টগুলো মানে প্লট করে তারপর তুমি যদি কানেক্ট করো, তাহলে একটা মানে ডিকে ডিকে দেখতে পাবা, মানে এক্সপোনেনশিয়াল ডিকে, একটা এক্সপোনেনশিয়াল কার্ভ তুমি কিন্তু দেখতে পাবা আর কি। তো এই ডিকে লটা এইটাই বুঝাইছে, আর কিছু না আর কি। এখানে অনেক অ্যাটমের তোমার হাফ লাইফ দেওয়া আছে। সবচেয়ে বেশি দেখতেছি আমরা প্লুটোনিয়াম, তার দেখো কত 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইয়ার, এটা সবচেয়ে বেশি না। আমরা ইউরেনিয়ামও দেখতে পাচ্ছি 7.04 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইয়ার্স। তার মানে কত বছর ধরে ও মানে রেডিয়েশন দিতে থাকবে। হ্যাঁ বলো। এক্সপোনেনশিয়াল হচ্ছে না, কি করে বুঝলে? এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন নাই, এর ইকুইভ্যালেন্ট এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, এরপরে তুমি দেখতে পাবা তো। আচ্ছা তোমাকে দেখাই, তুমি যেহেতু বললাই,
ইকুয়েশনের টাইম মানে আছে, এই দেখো e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি গুলি গত ক্লাসে মানে স্লাইডে দেখার কথা, এখানে আবার আছে e টু দি পাওয়ার ল্যামডা টি। মানে গত ক্লাসে মানে দুইটা ইকুয়েশন ছিল, একটা ছিল তোমার ওই n দিয়ে, আর আরেকটা হচ্ছে এই যে দেখো এখানে দেওয়া আছে n by n naught is equals to e to the power minus lambda t, আবার ওখানে দেওয়া আছে n by n naught is equals to half to the power t by th। এই দুইটাকে ইকুইভ্যালেন্ট করে ক্যালকুলেশন করে ফাইনালি আমরা পাবো 0.693 ডিভাইডেড বাই th। মানে এই 0.693 গত ক্লাসে আমি বলছিলাম এটা মুখস্থ না, এটা একটা ইকুয়েশনের মাধ্যমে আসে। তো এখানে সেই ব্যাখ্যাটাই দেওয়া আছে যে কি করে 0.693 আসে আর কি। তো হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, আমরা সেই জায়গায় আসবো পরে, আমরা সিকোয়েন্সিয়ালি আসতেছি যে এখানে এক্সপোনেনশিয়াল কার্ভটা কি করে, মানে কার্ভটা আসার পর সেটাকে অবশ্যই আমরা মানে ম্যাথমেটিক্যালি প্রকাশ করবো। এখানে এক্সপোনেনশিয়ালি না দেখা গেল, পরে আমরা সেটা দেখবো, তখন বুঝতে পারবা, বা অলরেডি দেখছো তখন আরো তখন ওই ল্যামডা ব্যাপারটা, যে ডিকে কনস্ট্যান্ট যে ল্যামডা, সেটা আরো ক্লিয়ারলি ওখানে বলা হবে। তো এখানে কিন্তু আমাদের কি বলে বিভিন্ন অ্যাটমের দেওয়া আছে, তাদের বয়স দেওয়া, মানে জীবনী দেওয়া আছে। যে যেমন ইউরেনিয়াম 235 7.04 × 10⁸ ইয়ার্স, এটা বোধহয় সবচেয়ে বেশি, মানে এত বছর তার জীবনী, মানে সরি হাফ লাইফ, এটা হাফ লাইফ, ফুল লাইফ না, মানে এর ডাবল তাহলে তার লাইফ, এখানে হাফ লাইফ দেওয়া আছে। আর এরা কি 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 রেডিয়েট করে, কেউ শুধুমাত্র বিটা এমিশন করে, আমরা আলফা বিটা গামা এসব এমিশন দেখছিলাম, কেউ বিটা এমিশন করে আবার গামাও এমিট করে, গামা এমিটও করে। এখন এই যে টাইপ প্লাস মেগা ইলেকট্রন ভোল্ট, এখন যে বিটা এমিট করছে সেই এমিশনের ক্ষেত্রে এনার্জিটা কত, 4.27 মেগা ইলেকট্রন ভোল্ট, আবার সেই আবার গামাও এমিট করতেছে, সেই ক্ষেত্রে তার এনার্জিটা যে রিলিজ করতেছে 6.129 মেগা ইলেকট্রন ভোল্ট। কেউ কিন্তু শুধু বিটা করতেছে, কেউ বিটা গামা দুইটাই এমিট করতেছে, এরকম করে। আবার কেউ দেখো আলফাও করতেছে, রেডন রেডিয়াম ইউরেনিয়াম এরা শুধু আলফা করতেছে। তো এইভাবে আর কি 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 রেডিয়েট করে এবং এনার্জি কি পরিমাণ সেটা দেওয়া আছে, এবং হাফ লাইফ দেওয়া আছে, সরি এটা ফুল লাইফ না, এটা হাফ লাইফ। তো আর এখানে কিন্তু আবার ওই এই যে পজিট্রন বা এমিশন বা বিটা এমিশন, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখছি আর কি, ইলেকট্রন ক্যাপচার ওগুলি বলা আছে। তো এখানে ওই জিনিসগুলো আবার অন্যভাবে দেওয়া আছে, বাট এখানে 0.693 কি করে আসলো সেইটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। যে একটা ইকুয়েশন হচ্ছে n by n naught is equals to half to the power t by th, আর একটা ইকুয়েশন হচ্ছে n by n naught is equals to e to the power minus lambda t। তো দুইটা ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি e to the power minus lambda t is equals to half by t by th। কোন দুটো ইকুয়েশন? এই যে একটা হচ্ছে এটা n by n naught is equals to e to the power minus lambda t। n হচ্ছে তোমার এই মুহূর্তে কয়টা অ্যাটম আছে, n naught হচ্ছে ইনিশিয়ালি কয়টা ছিল, ল্যামডাটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, টিটা হচ্ছে টাইম। তো এই ইকুয়েশন আর উপরে যে ইকুয়েশনটা দেখে আসছি n by n naught is equals to half to the power t by th, এই দুটো ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি e to the power minus lambda t is equals to half to the power t by th। ই কে সরাতে গেলে আমাকে অবশ্যই দুই পাশে লন নিতে হবে, মানে লগ যার বেস ই সেটা লন তোমরা জানো। এখানে লন লিনে ইটা লন কাটাকাটি গিয়ে মাইনাস ল্যামডা টি থাকবে, আর এখানে তোমার লন লন কি বলে হাফ থাকবে, টি বাই টি এস যেহেতু পাওয়ার সামনে চলে আসবে। হাফকে আমি লিখতে পারি 2 ইনভার্স 1, সেই ইনভার্স মানে -1টা সামনে আসবে, এই পাশেও -1 আছে, এই পাশেও -1 আছে, দুটো -1 কাটাকাটি যাবে। এখানে সংক্ষেপে দেখাচ্ছি। স্যার এটা কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমি যা বলতেছি সবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি অনেক কিছু পড়িয়ে যাচ্ছি, যেগুলি গুরুত্বপূর্ণ না সেগুলো আমি বলবোই না, দেখবা স্লাইডে আমি এগুলো এমিট করে যাচ্ছি, মানে আমি বাদ দিয়ে যাচ্ছি, বলতেছে যেগুলো পড়তে হবে না। আর যেগুলো আমি বলতেছি তার মানে সেটা আসতে পারে, মানে আসবেই সেটা কোনো গ্যারান্টি নেই, কিন্তু আসতে পারে আর কি। তো যেটা বলতেছিলাম যে দুই পাশে যখন লন নিব, তাহলে লন আর ই কাটাকাটি গিয়ে এখানে মাইনাস ল্যামডা টি থাকবে, আর এখানে লন 2 আর মাইনাস টি বাই টি এস থাকবে। মাইনাস টি বাই টি এস সামনে আসলে যেহেতু পাওয়ারে আসছিল, দুই পাশে মাইনাস মাইনাস কাটাকাটি যাবে। এখন এই তোমার শুধু ল্যামডা আনতে গেলে টি এই পাশে নিয়ে গেলে আলটিমেটলি তোমার থাকবে লন 2 ডিভাইডেড বাই টি এইচ। এই লন 2 এর মান হচ্ছে 0.693। সো এই ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই টি এইচ যেটা আসছে সেটা এইভাবে আসছে আর কি। আর এখানে অ্যাক্টিভিটি রেটের একটা ম্যাথ আছে, খুব সিম্পল, এই ধরনের ম্যাথও পরীক্ষা আসতে পারে বা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা অনেকে অনেক নাম দিয়ে ডাকে, কেউ বলতেছে অ্যাক্টিভিটি রেট, কেউ বলতেছে
নাম্বার অফ ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ডিপিএস। তো এগুলো আসলে একই জিনিস। 1 সেকেন্ডে কি পরিমাণ তোমার ডিসইন্টিগ্রেট হচ্ছে, মানে ডিকে হয়ে যাচ্ছে, রেডিয়েট হয়ে যাচ্ছে, সেই রেটটাকে বলতেছে তোমার এ। এটাকে কিভাবে পাবো আমি? একটা তো হচ্ছে ডিকে কনস্ট্যান্ট ল্যামডা, তার সাথে আমার গুণ দিতে হবে এন। এন হচ্ছে তোমার কি, যে তোমার নিউক্লি মানে কি? নিউক্লি মানে কিন্তু একটা নিউক্লিয়াসের মানে একটা নিউক্লিয়াসের মাঝখানে কতগুলা কি বলে পার্টিকেল আছে সেটা না, মানে টোটাল কতগুলো একাধিক, এটা বহু বচন। আর একটা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো পার্টিকেল আছে সেগুলোকে বলে নিউক্লিয়ন। তো এখানে নাম্বার অফ নিউক্লিয়াস কতগুলো আছে সেইটা, এবং ডিকে রেটকে গুণ দিলে আলটিমেটলি অ্যাক্টিভিটি রেট কিন্তু চলে আসতেছে। এই দেখো 10⁶ অ্যাটমস আছে, ঠিক আছে, মানে এতগুলো নিউক্লিয়াস আছে। তার সাথে কোবাল্ট 16 এর ব্যাপারটা, তার সাথে আমার এই ডিকে কনস্ট্যান্টটা গুণ দিচ্ছে, দিলে কিন্তু বের হয়ে যাচ্ছে আর কি। ওকে, তো এই ম্যাথটা দেখে নিলাম। আর এখানে কি বলে, এখানে আর তেমন ইম্পর্টেন্ট বোধহয় কিছু নাই। রেডিও অ্যাক্টিভ চেইন এগুলো পড়ে নিতে পারো। শুরু যা হয়েছে ঘুরে ফিরে আবার সেখানে আছে কি করে, বিভিন্ন দিকের মাধ্যমে। আর এখানে মেজারমেন্ট অফ হাফ লাইফ, এটা একটু ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। যে আমরা হাফ লাইফ মানে বললাম, সেই হাফ লাইফটা কি করে আসছে, এরপরে আর কিছু নেই, এখান থেকে হাফ লাইফটা পড়তে হবে। এখানে বর্ণনা দেওয়া আছে যে কিভাবে হাফ লাইফটা বের করতে হয়, কি বলা আছে দেখো। লেট আস লুক এট দ্য মেথড ফর মেজারিং দ্য হাফ লাইফ অফ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। 3.2 তে কি বলছে? A detector that counts the number of particles striking it is placed near the source of radiation. এই যে ইনি ডিটেক্টর, ইনি পাশে আছেন, আর এই রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে রেডিয়েশন হচ্ছে। এই রেডিয়েশন 1 সেকেন্ডে কতবার মানে ওর গায়ে ধাক্কা দিচ্ছে সেটা কিন্তু ও ডিটেক্ট করতে পারছে। এইভাবে কিন্তু হিসাবটা বের করে। সেটাই বলছে, ফ্রম দ্য নাম্বার অফ কাউন্টস, কয়বার ধাক্কা দিল, অবজার্ভ ইন এ নোন শর্ট টাইম ইন্টারভাল, একটা নির্দিষ্ট সময়, দ্য কাউন্টিং রেট ইজ কম্পিউটেড, মানে মানে এটা কিন্তু বের করা যায়। ইট ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ ইমিশন অফ পার্টিকেলস। তার মানে এই যে আমার রেডিও অ্যাক্টিভ সোর্স, সেখান থেকে 1 সেকেন্ডে কতগুলো রেডিয়েশন হচ্ছে, রেডিও অ্যাক্টিভ রে আসতেছে, সেটা এই ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্ট করতেছে। এই কথাগুলো এখানে বলা আছে, এটা একটু পড়ে নিন। আর এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই, এখানে শেষ সামারি করে দেওয়া আছে। তো আমরা গত ক্লাসে যে তোমার মানে গত কয়েকদিন যে দুটো স্লাইড পড়েছি, সেই দুটো স্লাইডের পাশাপাশি আমরা এই বইয়ের অ্যাটমিক স্ট্রাকচারের চ্যাপ্টার 2 সেখানে কি পড়তে হবে গত ক্লাসে বলে দিয়েছি। আর আজকে বলে দিলাম চ্যাপ্টার 3 রেডিও অ্যাক্টিভ ডিকে, সেখান থেকে আর এক্সট্রা কি কি পড়তে হবে সেটা কিন্তু বলে দিলাম আর কি। আর চ্যাপ্টার 1-2 সব কথাগুলো আবার এখানে স্লাইডে আছে, এখানে কিছু পড়তে হবে না, শুধু এই 9 নাম্বার স্লাইডটা একটু পড়ে নিও, যে আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটোন কি। না, আমরা আইসোটোপ নিয়ে অনেকবার কথা বলি, কিন্তু আইসোবার আইসোটোন বলেও যে কিছু ব্যাপার আছে, এগুলো সম্ভবত কেমিস্ট্রিতে তোমাদের পড়ে আসার কথা, নতুন কিছু না। তো এই স্লাইডটা এখান থেকে পড়বা, তাহলেই হবে আর কি। তো তোমরা আইসোটোপ কি এটা আমি ক্লাসে বলছি, হ্যাঁ, কি বলেছে, এলিমেন্টস উইথ সেম অ্যাটমিক নাম্বার, সবারই প্রোটন আছে একটা করে, বাট ডিফারেন্ট মাস নাম্বার ডিফারেন্ট, কিন্তু তোমার অ্যাটমিক নাম্বার সেম। তার মানে হচ্ছে আমার প্রোটন একই আছে কিন্তু নিউট্রন আলাদা। এই যে প্রোটন, হাইড্রোজেনেরও একটা, ডিট্রিয়ামেরও একটা, ট্রিটিয়ামেরও একটা, কিন্তু হাইড্রোজেনের কি বলে মাস নাম্বার 1, কিন্তু ডিট্রিয়ামের 2, ট্রিটিয়ামের 3। তার মানে এখানে এর থেকে একটা বেশি নিউট্রন আছে, এবং এখানে ট্রিটিয়ামে হাইড্রোজেনের তুলনায় 2টা নিউট্রন বেশি আছে। তো এগুলি একে অপরের আইসোটোপ। তো আইসোবার কারা? এলিমেন্টস উইথ সেম মাস নাম্বার বা ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। এখানে কিন্তু মাস নাম্বার সেম, মানে প্রোটন আর নিউট্রন নাম্বার সমান 58, বাট প্রোটন সংখ্যা আলাদা, একজনের 26, একজনের 28। দেখো প্রোটন নাম্বার আলাদা হলে কিন্তু মৌল আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু প্রোটন নাম্বার সেম থাকলে কিন্তু এগুলো একই জিনিস। যদিও ডিট্রিয়াম বলছে, এগুলো হাইড্রোজেনই এক একটা রূপ আর কি। এই গেল আইসোটোপ, আইসোবার। আইসোটোন কি? এলিমেন্টস উইথ সেম নিউট্রন নাম্বার। হ্যাঁ বলো। না, এখানে আলফা দিকে, বিটার দিকে, গামার দিকে তো কোনো ব্যাপার নাই। এরা হচ্ছে মানে পর্যায় সারণীর যে বিভিন্ন তোমার ব্যাপারগুলো আছে,
যেমন এই 26 অ্যাটমিক কি বলে আমার নাম্বারের যিনি আছেন এবং 28 অ্যাটমিক নাম্বার যিনি আছেন তারা দুইজনই পর্যায় সারণীর আছেন। তাদেরকে কিন্তু আমরা আইসোবার বলবো এই কারণে, কারণ তাদের এই যে তোমার অ্যাটমিক মাস যেটা, মাস নাম্বার যেটা, সেটা সমান আছে। তো এখন কথা হচ্ছে আমার আলফা ডিকে হবে না বিটা ডিকে হবে না গামা ডিকে হবে, সেটা এই ক্ষেত্রে বিবেচনার বিষয় না। সবকিছু হয়ে যাওয়ার পর যদি এরকম কিছু উৎপন্ন হয় যে মাস নাম্বার তোমার সেম আছে বাট তোমার অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, সেক্ষেত্রে আমরা তাদেরকে আইসোবার বলবো, আর এদেরকে তোমার কি বলে আইসোটোপ বলবো আর কি। বুঝতে পারছো? ওকে, এইখান থেকে আমাদের এগুলি। আর আইসোটোন বলতেছে যাদের নিউট্রন নাম্বার সমান। তো নিউট্রন নাম্বার কি করে বের করবো বলো তো আমাকে, নিউট্রন নাম্বার বের করবো কিভাবে? হ্যাঁ, মাস নাম্বার থেকে যদি অ্যাটমিক নাম্বার বাদ দেই তাহলে তো আমার নিউট্রন নাম্বার বের হয়ে যাবে। তার কারণ এটা হচ্ছে উপরে যেটা আছে আমাদের মাস নাম্বার সেটা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, আর নিচে যেটা অ্যাটমিক নাম্বার আছে সেটা হচ্ছে শুধু আমার প্রোটন। তাহলে উপরের থেকে নিচেটা বাদ দিলে আমার নিউট্রন বের হয়ে যাবে, এবং দুই ক্ষেত্রেই আছে 5-5, সুতরাং এরা একে অপরের আইসোটোন হয়। তো এই চ্যাপ্টারটা এখান থেকে পড়লেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? মানে এই চ্যাপ্টার বলে এই 9 নাম্বার স্লাইডটা পড়লেই হয়ে যাবে। আর এই বই থেকে তো মানে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 কোন কোন অংশ পড়তে হবে সেটা 2 দিন ধরে বললামই। আর আজকে আমরা দেখব নতুন টপিক, নিউক্লিয়ার ফিশন। ফিশনটা আমরা এখান থেকে দেখব আর ঠিক আছে। তো ফিশন পড়ার আগে তো ফিশন পড়ার আগে এখানে কিছু নিউট্রন অ্যাবজর্পশনের উদাহরণ দেওয়া আছে। তো এখানে দেখো তিনটা রিঅ্যাকশনের কথা বলা আছে, বা তিনটা রিঅ্যাকশন 3 উদ্দেশ্যে ঘটানো হয়েছে। তিনটা অ্যাটমই আমার নিউট্রনের সাথে রিঅ্যাকশন করছে, অনেকটা নিউট্রন ক্যাপচার বলতে পারো, যে হাইড্রোজেন অ্যাটম একটা নিউট্রনের সাথে রিঅ্যাকশন করে একটা গামা রে উৎপন্ন করলো এবং তার মাস নাম্বারটা 2 থেকে 3 হয়ে গেল, মানে একটা নিউট্রন বেড়ে গেল, একটা নিউট্রন ক্যাপচার করে নিল। এটা আমার কি লাভ হলো? এটা হইতে বলতেছে রিঅ্যাকশন ইন মডারেটর। মডারেটরটা কে? এই হাইড্রোজেন। যখন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে প্রচুর নিউট্রন উৎপন্ন হয় এবং আমরা সেই বিক্রিয়াটাকে হ্রাস ধরতে চাই, মানে আমি চাই না আরো বেশি নিউট্রন উৎপন্ন হোক এবং মানে আমার ব্যাপারটা আনকন্ট্রোল হয়ে যাক, সেটা আমি চাই না। তখন কিন্তু এই ধরনের হাইড্রোজেনকে আমরা ইউজ করতে পারি নিউট্রনটাকে গিলে খেয়ে ফেলার জন্য। দেখা গেল কিন্তু আর নিউট্রন নাই, নিউট্রন কিন্তু আঘাত করে অনেক ফিশন বিক্রিয়া করতে পারি, একটু পরে আমরা দেখব। তো সেখানে আমরা এই যে এই ধরনের হাইড্রোজেনকে দিয়ে আমরা কিন্তু নিউট্রনটাকে ভ্যানিশ করে দিতে পারি। তো সেক্ষেত্রে হাইড্রোজেনটা মডারেটর হিসেবে ইউজ হয়। কখনো কখনো আমাদের অ্যাডজাস্টার লাগে, যে নিউট্রনের কারণে এক্সট্রা এনার্জি উৎপন্ন হচ্ছে, তো সেক্ষেত্রে এই অ্যাডজাস্টার হিসেবে এই যে কোবাল্টকে ইউজ করতেছি। তো এটাকে বলতেছে রিঅ্যাকশন ইন অ্যাডজাস্টার। আবার বলতেছে রিঅ্যাকশন ইন ফুয়েল। ইউরেনিয়ামটা ফুয়েল, কারণ দেখছো ইউরেনিয়ামের হাফ লাইফ কত বেশি, এবং সে মানে প্রাকৃতিক ভাবেই ন্যাচারালি সে মানে রেডিও অ্যাক্টিভ থাকে এবং সে ফিশন বিক্রিয়া ঘটায়। তো সেই ক্ষেত্রে আমার মানে এই ফুয়েলের সাথেও আমি নিউট্রনকে দিয়ে মানে 238 থেকে 239 হয়ে গেছে, গামা হয়েছে। এই 239 যে খুব মানে স্টেবল তাও না, এখান থেকে আবার বিক্রিয়া হতে পারে, আবার রেডিয়েশন হতে পারে। সো এই নিউট্রন ক্যাপচার যেটা আমি হচ্ছে সেটা মডারেটরের সাথেও হয়, অ্যাডজাস্টারের সাথেও হয়, ফুলের সাথেও হয়। তো কি বলে নেক্সট দেখাচ্ছে নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন, মানে পার্টিকেল রিজেকশন। সো এক্ষেত্রে শুধু গামাই উৎপন্ন হচ্ছে, গামারই উৎপন্ন হচ্ছে, অন্য কিছু হয়নি। এদিকে দেখো মানে নিউট্রনের সাথে রিঅ্যাকশন করে, এটা কি হিলিয়াম? হিলিয়াম না? হিলিয়ামটা কি আলফা পার্টিকেল বলছিলাম না আমরা, যেটা উৎপন্ন হলে আমরা বলবো আলফা দিকে হয়েছে, তাই না? এই নিউট্রনের সাথে বিক্রিয়া করে হিলিয়াম উৎপন্ন করে ফেললো, এখানে হিলিয়াম উৎপন্ন করে ফেললো, অ্যাটমই চেঞ্জ হয়ে গেল।
এটা লিথিয়াম ছিল, এখানে কি হাইড্রোজেন হয়ে গেল, সাথে হিলিয়াম উৎপন্ন করে দিল। তো এরকম বিভিন্ন টাইপের বিক্রিয়া কিন্তু আছে, এগুলিকে বলছে পার্টিকেল ইজেকশন। এখানে কিন্তু আলাদা করে কোনো মানে পার্টিকেল আসেনি, কারণ গামাকে পার্টিকেল বলা যায় না, গামাকে রে বলা যায়, আলো বলা যায়, এনার্জি। আর এখানে কিন্তু আলাদা হিলিয়ামের একটা নিউক্লিয়াসই উৎপন্ন হয়ে গেছে। তো এটাকে বলছে পার্টিকেল ইজেকশন। নিউট্রন দেওয়া কত কিছু করে। আর এখানে একটা ফিশন বিক্রিয়া, যেটা নিয়ে আমরা শুরু করি, নিউক্লিয়ার ফিশন বলতেছিলাম। ফিশন বিক্রিয়ার মানে ইকুয়েশন দেওয়া আছে। ছিল ইউরেনিয়াম, সাথে একটা নিউট্রন দিলাম, হলো ইউরেনিয়ামই হলো, কিন্তু এখন কিন্তু স্টার চিহ্ন দেওয়া, তার মানে মোর রেডিয়েটিভ হলো। আগে ছিল 235 এবং 236 অ্যাটমিক মাস। দেখো নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে সে কি করতেছে, একটা জেনন উৎপন্ন করতেছে, একটা স্ট্রনটিয়াম উৎপন্ন করতেছে। ছিল একটা নিউট্রন, সেখান থেকে উৎপন্ন হয়ে গেল আমার দুইটা নিউট্রন, সাথে এনার্জি উৎপন্ন হচ্ছে, গামা রে উৎপন্ন হচ্ছে। তো 236টা ভেঙে 144 আর 90 হলো জেনন আর স্ট্রনটিয়াম, সাথে ছিল একটা নিউট্রন, হয়ে গেল দুইটা। এই নিউট্রন গুলো আবার এদের সাথে তোমার মানে রিয়াকশন হবে, হয়ে আবার এগুলি ভেঙে আরো কিছু উৎপন্ন হবে, হওয়ার সাথে সাথে আরো নিউট্রন উৎপন্ন হবে। এভাবে করে এটা চেইন রিয়াকশনের মতো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটাই হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখানে কিছু হিস্ট্রি আছে, এগুলো পড়ে নিও, হিস্ট্রি জিনিসপত্র, কিভাবে কি হয়েছে, কত সালে কি বা কি আসে বিষয়, ছবি মাধ্যম দেওয়া আছে। ছিল একটা নিউট্রন, আঘাত করলো, একটা ভেঙে দুটা অ্যাটম হলো, সাথে দেখো আরো কতগুলো নিউট্রন উৎপন্ন হলো। ইনি ইউরেনিয়াম, এরা কিন্তু আর ইউরেনিয়াম না, ছিল ইউরেনিয়াম, এখন কিন্তু এরা যা উৎপন্ন, এরা কিন্তু আর ইউরেনিয়াম না। তো এই নিউট্রন গুলো আবার তো এদেরকে আঘাত করবে, করে এগুলি ভেঙে আরো কিছু তোমার অ্যাটম উৎপন্ন হবে, এবং এই নিউট্রনটা একে আঘাত করার পর এখান থেকে আবার অনেকগুলো নিউট্রন বেরোবে। এখানে লাল গুলোকে প্রোটন বলতেছে, আর কি বলে সবুজ গুলোকে নিউট্রন বলতেছে। এখান থেকে আবার নিউট্রন বেরোবে। তো এটা কিন্তু চেইন রিঅ্যাকশন চলতেই থাকবে, ও আবার আঘাত করবে। সো এটা ডিস্ট্রাকটিভ প্রসেস। এই যে এখানে বলতেছে 235 নিউক্লিয়ার ফিশন, এখানে কিন্তু ছবির মাধ্যমে সেটা বোঝানো আছে। এখন আমরা কি করে বুঝবো মানে কোন অ্যাটম নিউক্লিয়ার ফিশনে যাবে আর কোন অ্যাটম নিউক্লিয়ার ফিশনে যাবে না? এটা মানে ম্যাথমেটিক্যালি আমরা কি করে বুঝবো? দেখো এখানে কি বলছে, ফর নিউক্লিয়ার ফিশন টু অকার, ঘটার জন্য কি কি ঘটনা ঘটতে হবে, তারপরে এটা ঘটবে। কুলম্ব ফোর্স মানে রিপালসিভ ফোর্স। তাহলে হোয়াট ইজ কুলম্ব ফোর্স? বলতেছে কুলম্ব ফোর্স কে নিউক্লিয়ার ফোর্সের থেকে বেশি হইতে হবে। তাহলে হোয়াট ইজ কুলম্ব বা রিপালসিভ ফোর্স এন্ড হোয়াট ইজ নিউক্লিয়ার ফোর্স? নিউক্লিয়ার আমি বলতেছিলাম যে গত ক্লাসে বোধহয় বলছি, কোনো বইয়ে নিউক্লিয়ার ফোর্স যেটাকে বলা হচ্ছে, যেই শক্তির বলে আমার একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন একসাথে মানে থাকে, যেই ফোর্সের অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে একটা নিউক্লিয়ার কি বলে একটা নিউট্রাল চার্জ নিউট্রন এবং একটা পজিটিভ চার্জ প্রোটন একসাথে থাকে, সেটাকে বলে নিউক্লিয়ার ফোর্স। তাহলে হোয়াট ইজ কুলম্ব ফোর্স অর রিপালসিভ ফোর্স? রিপালসিভ ফোর্স বা কুলম্ব ফোর্স সেই ফোর্স যেই ফোর্সের কারণে এই এতগুলো পজিটিভ চার্জ প্রোটন একে অপরকে বিকর্ষণ করে। তার মানে একটা নিউক্লিয়াসের মধ্যে দুই ধরনের এনার্জি মানে ফোর্সই বিদ্যমান। একটা ফোর্স প্রোটনগুলোকে একে অপর থেকে দূরে সরাতে চায়, আরেকটা ফোর্স মানে সমস্ত প্রোটন নিউট্রনকে একসাথে রাখতে চায়। এবং তুমি যদি নিউক্লিয়ার ফিশন ঘটাতে চাও, কোনোভাবে এই যে বিকর্ষণ শক্তি, একটা প্রোটন একটা প্রোটনকে যে বিকর্ষণ করতেছে, সেই শক্তিটা ওই নিউক্লিয়ার ফোর্স মানে যেই আকর্ষণ শক্তির কারণে সব একসাথে আছে তার থেকে বেশি হতে হবে, তখনই এটা ফিশনটা ঘটা সম্ভব হবে। তো কুলম্ব ফোর্সটা জেড স্কোয়ারের সমানুপাতিক। জেড স্কোয়ার কি? জেড হচ্ছে তোমার ওই প্রোটন সংখ্যা। তো যত প্রোটন সংখ্যা যত বেশি হবে তার বর্গাকারে আমার এই বিকর্ষণ শক্তিতে ফোর্সটা বাড়তে থাকবে। আর নিউক্লিয়ার ফোর্সটা কার সমানুপাতিক বলতেছে? আমাদের মাস নাম্বার। তার মানে আমার ওই প্রোটন প্লাস নিউট্রন নাম্বার এই দুটো মিলিত সংখ্যাটা যত বেশি হবে আমার নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু তত বেশি হবে। মাস নাম্বারের সমানুপাতিক নিউক্লিয়ার ফোর্স। এবার বলতেছে জেড স্কোয়ার বাই এ, এটা হচ্ছে আমার ডিসিশন প্যারামিটার। এ কিন্তু বলে দিবে যে কখন ফিশনটা ঘটার সম্ভাবনা বেশি কখন কম। এই যে বলে দিচ্ছে থিওরিটিক্যালি ইফ জেড স্কোয়ার বাই এ গ্রেটার দেন 17 ফিশন প্রবাবিলিটি এক্সিস্ট। জেড স্কোয়ার বাই এ যদি 17-এর বড় হয় তাহলে কিন্তু ফিশনের সম্ভাবনা আছে, ফিশন বিক্রিয়া ঘটার সম্ভাবনা কিন্তু আছে। এই কথাটা কিন্তু এখানে বলা আছে। এই স্লাইডটা পড়তে হবে না। এইখানে কি বলতেছে? এখানে বলতেছে যে দেখো যেখানে বেশি হচ্ছে জেড স্কোয়ার বাই এ, এখানে 35 অনেক বেশি,
তো সেখানে আমার ইএফটা বেশি। হোয়াট ইজ ইএফ? ফিশন এনার্জি। ফিশন এনার্জি ইএফ ইনক্রিজেস অ্যাট জেড স্কোয়ার বাই এ ইনক্রিজেস। ফিশনের এনার্জিটা বাড়বে যদি আমার জেড স্কোয়ার এটা বাড়ে। জেড স্কোয়ার এর মানটা যত কম হবে ফিশন এনার্জির মানটাও কম হবে। এই ছবিতে এটাই বুঝেছে, আর কিছু না। দেখো এখানে একটা সুন্দর টেবিল দেওয়া আছে বিভিন্ন নিউক্লিয়াসের জন্য। একটা দেওয়া আছে ক্রিটিক্যাল এনার্জি, আর একটা বাইন্ডিং এনার্জি। আমরা গত ক্লাসে বাইন্ডিং এনার্জি ছিলাম, এটা বাইন্ডিং এনার্জি, আর দুটো বিয়োগফল। তাই প্রথমে প্রশ্ন আসবে যে ক্রিটিক্যাল এনার্জি কি জিনিস, তাই তো? ক্রিটিক্যাল এনার্জি হলো তুমি যে ফিশন ঘটাবা তার জন্য কিছু এক্সাইটেশন এনার্জি দরকার। মিনিমাম যতটুকু এনার্জি দিলে এই অ্যাটমটা আমার ফিশনে যাবে, মিনিমাম যতটুকু এনার্জি দিতেই হবে, না দিলে এটা যাবে না, ফিশনে যাবে না। মিনিমাম এক্সাইটেশন এনার্জি যতটুকু দিতে হবে সেটাকে বলে থ্রেশহোল্ড এনার্জি বা ক্রিটিক্যাল এনার্জি। আবার বাইন্ডিং এনার্জি কি বলছিলাম? বাইন্ডিং এনার্জি হচ্ছে আমার এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলো মিলেমিশে একসাথে যে থাকতেছে তার যেই এনার্জিটার কারণে। এখন মানে বাইন্ডিং এনার্জি আর নিউক্লিয়ার এনার্জির মধ্যে তফাৎটা হচ্ছে, নিউক্লিয়ার এনার্জি হচ্ছে শুধু প্রোটন আর নিউট্রন নিয়ে কথা বলে, বাইন্ডিং এনার্জি বলতেছে পুরো অ্যাটমটাকে নিয়ে, পুরো অ্যাটমটা একসাথে আছে বাইন্ডিং এনার্জির জন্য। তো সেটাই বলতেছে যে যেমন থোরিয়াম 232, তার বাইন্ডিং এনার্জি হচ্ছে 5.4 মেগা ইলেকট্রন ভোল্ট, কিন্তু তার ক্রিটিক্যাল এনার্জি হচ্ছে 7.5। তার মানে তাকে ইনিশিয়াল 7.5 মেগা ইলেকট্রন ভোল্ট দিলে সেই বাইন্ডিং এনার্জির থেকে বেশি সেটা দিলে তখন সে ফিশনে যাবে। আবার কেউ কেউ এরকম আছে, প্লুটোনিয়াম 239, তার বাইন্ডিং এনার্জি 6.6 মেগা ইলেকট্রন ভোল্ট, অথচ মাত্র 5 মেগা ইলেকট্রন ভোল্ট দিলেই সে কিন্তু তোমার ফিশনে চলে যাবে। তো সব অ্যাটমের ক্ষেত্রে ঘটনা একরকম না। কোন কোন অ্যাটমের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি থেকে বেশি এনার্জি দিতে হয় ফিশন বিক্রিয়া ঘটানোর জন্য, এক্সাইটেশন এনার্জি যেটা ক্রিটিক্যাল এনার্জি। আবার কোন কোন ক্ষেত্রে আমার বাইন্ডিং এনার্জি থেকে কম এনার্জি প্রোভাইড করলেই আমার কিন্তু সেটা ফিশনে চলে যাচ্ছে। এই ঘটনাটা এখানে দেখানো হচ্ছে। এটা পড়তে হবে না, লিকুইড ড্রপ মডেল এইসব এমপিরিক্যাল মডেল টডেল আছে, এই স্লাইডগুলো পড়তে হবে না, পড়তে হবে না, পড়তে হবে না, পড়তে হবে না। এখান থেকে দেখতে পারো, এটা এখান থেকে আবার পড়তে হবে। এটা কত নাম্বার আছে? 14 নাম্বার, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এখানে কি বলতেছে দেখো, যদি একটু খেয়াল করো কি বলতেছে সেখানে। সরি, যেটা বলতেছিলাম যে এখানে কিন্তু আমাদের একটা কার্ভ আছে, সেই কার্ভে কি দেখাচ্ছে যে নাম্বার অফ নিউক্লিয়ন্স। খেয়াল করো, নিউক্লি না কিন্তু নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের ভিতরে যতগুলো পার্টিকেল থাকে, সেটার মধ্যে প্রোটন থাকতে পারে, সেটার মধ্যে নিউট্রন থাকতে পারে, এগুলো সবগুলোকে মিলে কিন্তু নিউক্লিয়ন্স বলতেছে, বা মাস নাম্বার, মানে প্রোটন প্লাস নিউক্লিয়াসের সংখ্যা। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যত আমার মাস নাম্বার বাড়তেছে তত কিন্তু আমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়তেছে, একটা পর্যায়ে আবার কমতেছে। সো 50-এর দিকে আমার বাইন্ডিং এনার্জিটা সর্বোচ্চ, এরপরে মানে নিউক্লিয়ার মাস নাম্বার যত বাড়তেছে একটু কমতেছে, কিন্তু একদম প্রথমে যে অনেক কম ছিল সেই ব্যাপারটা নেই। বাইন্ডিং এনার্জি তাহলে এই 50 থেকে 100 এই রেঞ্জের কাছাকাছি বেশি, এরপরে কিন্তু কমতে থাকে। এবং ফিশন কোথায় কোথায় ঘটে সেটা কিন্তু বলে দেওয়া আছে, এদিকেও ফিশন ঘটে, আবার একদম শুরুর দিকেও ফিশন ঘটে, সরি এদিকে ফিউশন ঘটে আর এদিকে ফিশন ঘটে। আমরা আমাদের আজকের টপিকসটা ফিশন নিয়ে, আর ফিউশন কি জিনিস ফিউশন নিয়ে পরে আমরা আলাদাভাবে পড়বো, আজকে আমরা ফিশন নিয়ে পড়তেছি আর কি, ঠিক আছে? সো এখানে একটা কি বলে এনার্জি ক্যালকুলেট, এনার্জি ক্যালকুলেশনের একটা ম্যাথ আছে, খুব সিম্পল ম্যাথ।
আচ্ছা, আজান যেহেতু দিচ্ছি, একটু আজান সময়টা একটু চুপ থাকি, তারপরে শুরু করি। জি স্যার। ওকে। ওকে, এখানে যেটা মানে বের করার চেষ্টা করতেছে, একটা ফিশন বিক্রিয়া হওয়ার পর কি পরিমাণ এনার্জি উৎপন্ন হয়। তো এখানে নিউক্লিয়াসটা দেওয়া আছে ইউরেনিয়াম 236, ঠিক আছে, এবং বলতেছে অ্যাজিউম সিমেট্রিক ফিশন। এখানে A equal to 118 118, এটা না দিলেও যদি শুধু এটুকু লিখে দেয় অ্যাজিউম সিমেট্রিক ফিশন, তাহলে তোমাকে বুঝতে হবে এই 236টা দুই ভাগে ভাগ হবে। 118 মানে মাস যুক্ত, মানে সরি 118 তোমার প্রোটন যুক্ত, মানে যে মৌলটা সেরকম দুইটা উৎপন্ন হবে। সিমেট্রিক মানে সমান দুই ভাগে ভাগ হবে। ছিল 236, হয়ে যাবে 118 করে দুইটা। কারণ আমরা তো জানি যে ফিশনে একটা থেকে দুইটা, পরে দুইটা থেকে চারটা, এইভাবে করেই তো বাড়ে। তো সেই জিনিসটা এখানে বলছে অ্যাজ সিমেট্রিক ফিশন। সো A equal to 118 না দিলেও এটা বুঝে নিতে হবে। ওকে, তো বাইন্ডিং এনার্জি বের করতেছে না, বের করবো আমরা ফিশন বিক্রিয়ায় কতটা এনার্জি রিলিজ হয় সেটা বের করার টেকনিকটা দেখো। ফার্স্টে হচ্ছে এই যে ইউরেনিয়াম 236, তার বাইন্ডিং এনার্জি বের করব। তো কি করে বের করব? 236 এর সাথে 7.5 মেগা ইলেকট্রন ভোল্ট গুণ দিচ্ছে। কোথা থেকে পেলাম এই 7.5 মেগা ইলেকট্রন ভোল্ট? এই দেখো 236 এ যখন যার মাস নাম্বার 236, তার মেগা ইলেকট্রন ভোল্ট মানে বাইন্ডিং এনার্জি দেখো প্রায় তোমার এই মানে 8 এর নিচে। এই যে এদিকে তো 236 তো এদিকেই হবে, তাই না? এদিকে দেখো এটা কত, 7.5 এর কাছাকাছি, কিন্তু 6 7, এটা 8, 7 আর 8 এর মাঝামাঝি, 7.5 এর কাছাকাছি কিন্তু আমার 236 এর দিকে গেলে পাবা। তো এখানে সেটা বলছে যে বাইন্ডিং এনার্জি ইউরেনিয়াম 236, তার জন্য অ্যাপ্রক্সিমেট, এই চিহ্নটা মানে অ্যাপ্রক্সিমেট 7.5 মেগা ইলেকট্রন ভোল্ট ইন্টু 236, তাহলে আমি পেলাম 1770 মেগা ইলেকট্রন ভোল্ট, 1770 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার এটা তো ছিল ইনিশিয়ালি বিক্রিয়া হওয়ার আগে, এবার বিক্রিয়া হয়ে গেছে। বিক্রিয়া হওয়ার পর এই 236 ভেঙে 118 দুইটা উৎপন্ন হয়েছে। 118 ক্ষেত্রে 118 যে মৌলটা, তার মাস নাম্বার যদি 118 হয়, তো সেক্ষেত্রে আমার বাইন্ডিং এনার্জি কত? এই 100 150, এদিকে 118, তো এদিকে কাছাকাছি হবে। কত দেখো তো, এটা দেখো মানে 8 এর উপরে, তাই না? 8.5 এর কাছাকাছি হবে না? এই যে 100তে যা আছে 118 ধরো একটু পরে, সেটা কিন্তু একটু নিচে নামতেছে, কিন্তু সেটা 8 এর উপরেই আছে, 8.5 বা 8.4 এর কাছাকাছি। ওরা 8.4 ধরছে অ্যাপ্রক্সিমেটলি।
118 দ্বারা 8.4 মেগা ইলেকট্রন ভোল্ট গুণ দিলে নতুন যে চায়, এটা তো প্যারেন্ট ছিল, এখান থেকে যে উৎপন্ন হয়েছে বিক্রিয়ার পর 118, তার বাইন্ডিং এনার্জি 991.2 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু উনি ছিলেন একা, ইউরেনিয়াম 236, বিক্রিয়ার পর যে দুইটা উৎপন্ন হলো 118 করে, এ তো একটা 118 অ্যাটমিক নাম্বার যুক্ত যে মৌল তার বের করলাম, যেহেতু দুইটা উৎপন্ন হয়েছে তাহলে কি 2 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 991.2 এটাকে গুণ দিলে 1982.4 মেগা ইলেকট্রন ভোল্ট হলো। তো বিক্রিয়ার ডান পাশে, বাম পাশে রইলো ইউরেনিয়াম 236, আর তোমার ডান পাশে রইলো 118 যেটা জেড নাম্বার তার দুইটা। তো ওই পাশে রইলো 1770, এই পাশে দুটো উৎপন্ন হলো, তাই হলো 1982.4 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো হিসাব মতে তো বিক্রিয়ার দুই পাশ সমান হওয়ার কথা। যা ইউরেনিয়ামের বাইন্ডিং এনার্জি যা ছিল, ইউরেনিয়ামটা ভেঙে যে দুটো উৎপন্ন হলো তাদের বাইন্ডিং এনার্জির যোগফল তো সমান হওয়ার কথা, কিন্তু সমান হলো না। এই যে দুইজনের মিলিত বাইন্ডিং এনার্জি আর ইউরেনিয়ামের প্রাথমিকভাবে যে এনার্জি, দুটো বিয়োগ দিলে বের হচ্ছে 212 মেগা ইলেকট্রন ভোল্ট। এইটাই হচ্ছে বাড়তি এনার্জি যেটা আমার মানে ফিশন বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে। ব্যাপারটা দেখো, খেয়াল করে বুঝতে পারো কিনা। আমি যদি ছবিটা দেখাই, ছবিটা উপরে ফেলে এসছি আমরা, উপরে আমরা আবার যাচ্ছি ছবিটার জন্য। ছিল ইউরেনিয়াম 236, এখান থেকে উৎপন্ন হলো দুইটা, ধরো এটা 236, এটা 118, তাহলে এর বাইন্ডিং এনার্জি যা, এর বাইন্ডিং এনার্জি এবং এর বাইন্ডিং এই দুটো যোগফল সমান হওয়ার কথা, কিন্তু সমান না হলে বাড়তি এনার্জি গুলো তাহলে কি, বাড়তি টুকু হচ্ছে এনার্জি আকারে যেটা রিলিজ হয়েছে। এর যদি হয় 100, এর যদি হয় 40, এর যদি হয় 40 এনার্জি, আমি জুলের কথা বলছি, এর যদি 100 জুল হয়, এর যদি হয় 40 জুল, এর যদি হয় 40 জুল, তাহলে এদের 40 80 জুল, এখানে 100 জুল, তাহলে বাড়তি 20 জুল হচ্ছে আমার এনার্জি রিলিজ হচ্ছে আর কি। সেই ব্যাপারটা কিন্তু এই ম্যাথের মাধ্যমে ক্যালকুলেশন করে বের করেছে যে প্রাথমিক ইউরেনিয়ামের আমার যে বাইন্ডিং এনার্জি এবং পরবর্তী যে উৎপন্ন হলো যে দুটা নিউক্লিয়াস, তাদের এনার্জি যোগফল কিন্তু সমান হচ্ছে না। তাহলে বাড়তি যেটুকু থাকতেছে সেটা হচ্ছে এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হওয়া এনার্জি, সেটা বের করছে। এই 15 নাম্বার স্লাইড এটা তো শেষ হলো, এবার 16 নাম্বার স্লাইডে আসি। এখানে দুইটা সংজ্ঞা দিছে, একটা হচ্ছে ফিসাইল, একটা হচ্ছে ফিশনেবল নিউক্লাইড। ফিসাইল কাকে বলছে? এ নিউক্লাইড হুইচ ক্যান আন্ডারগো ফিশন বাই এ নিউট্রন অফ এনি এনার্জি ইজ কল্ড ফিসাইল। তার মানে একটা নিউট্রন, যে কোনো এনার্জি, নিউট্রনেরও তো এনার্জি লাগে, ধরো 0.025 মেগা ইলেকট্রন ভোল্ট কিংবা 1.4 × 10⁴ মেগা ইলেকট্রন, বিভিন্ন এনার্জির ইলেকট্রন ভোল্টের নিউট্রন আছে। তো একটা ইলেকট্রন একটা নিউক্লিয়েটকে আঘাত করে যদি ফিশনে নিয়ে যেতে পারে তাকে বলে ফিসাইল। আর এখানে আবার কি বলতেছে, ন্যাচারালি আছে আমাদের ইউরেনিয়াম, তিনি ন্যাচারাল ফিসাইল। আবার এরা ন্যাচারাল না, কিন্তু ইউরেনিয়াম 233, প্লুটোনিয়াম 239। হ্যাঁ বলো। নিউক্লাইড বলতে আমাদের বোধ হয় ওই যে ওই অ্যাটমটাকে বোঝাচ্ছে, অনলি a few nucleus can fission, মানে যে অ্যাটমটা মানে তোমার ফিশনে যাবে তাদেরকে নিউক্লাইড বলতেছে। তারও আমি একটু দেখে নেই নিউক্লাইডের ব্যাপারটা। আমরা তো নিউক্লিয়াস দেখলাম, নিউট্রন দেখলাম, নিউক্লিয়ন দেখলাম, আর কি বলে মানে নিউক্লি দেখলাম, অনেকগুলা দেখলাম। আজকে নিউক্লাইড দেখতে পাচ্ছি। ওই নিউক্লিয়াস থেকেই বলতেছে, এই যে বলা আছে নিউক্লিয়াস, এই নিউক্লাইড or কি বলে is an atom characterized by its number of protons Z, its number of neutrons N, and nuclear energy। একই ধরতে পারে, আলাদা কিছু নেই। মানে আমি তো তাই দেখতেছি আপাতত, প্রোটন নাম্বার দ্বারা এবং নিউট্রন নাম্বার দ্বারা যাকে ক্যারেক্টারাইজ করা হয় সে তো নিউক্লাইড, সেটাকে তো নিউক্লাইডও বলি, অ্যাটমও বলি, বা নিউক্লিয়াসও বলি। নিউক্লাইডকে আমি নিউক্লিয়াসও ধরতে পারি। নিউক্লিয়াস বলতে আমার একটা অ্যাটমের ইলেকট্রন ছাড়া বাকি যে প্রোটন এবং নিউট্রন গুলো মিলে যে একটা নিউক্লিয়াস হয়েছে সেটাকে আমরা নিউক্লিয়াস বলছি বা নিউক্লাইড বলতেছি, আলাদা কিছু না। তো একটা নিউক্লিয়াস বা নিউক্লাইড সে যে তোমার ফিশনে যাবে সেই জন্য একটা নিউট্রন দ্বারা আঘাত করতে হবে। তো নিউট্রনের কি এনার্জি, মানে নিউট্রনের আবার এনার্জি মাপকাঠি আছে, যে কোনো নিউট্রন দিলেই হবে নাকি একটা শক্তিশালী এনার্জি যুক্ত নিউট্রন দ্বারা আঘাত করতে হবে? এখানে বলতেছে যদি এমন কোনো নিউক্লিয়াস থাকে যাকে যে কোনো এনার্জি নিউট্রন আঘাত করলে সে ফিশন বিক্রিয়ায় চলে যায়,
তখন তাকে ফিসাইল বলতেছে। আর ফিশনেবল নিউক্লাইডস কাকে বলতেছে? ক্যান বি মেড টু ফিশন বাই নিউট্রনস অফ এনার্জি হায়ার দেন এ সার্টেন থ্রেশহোল্ড। দেখো দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, একজন বলতেছে ফিসাইল, একজন বলতেছে ফিশনেবল নিউক্লাইড। একে বলতেছে কিন্তু যে কোনো এনার্জি নিউট্রন দ্বারা আঘাত করলেই সে ফিশন বিক্রিয়ায় যাবে না। এনার্জি হায়ার দেন এ সার্টেন থ্রেশহোল্ড, একটা নির্দিষ্ট মাপের নির্দিষ্ট পরিমাণে এনার্জি থেকে বেশি এনার্জি যুক্ত নিউট্রন দ্বারা যখন তুমি আঘাত করবা তখনই সে শুধুমাত্র ফিশনে যাবে। এমন যদি কেউ থাকে তাকে বলতেছে ফিশনেবল নিউক্লাইড। আর এ বলতেছে যে কোনো এনার্জি হলে চলে যাবে। আর ফার্টাইল কাকে বলতেছে? ফার্টাইল নিউক্লাইডস আর দোজ দ্যাট আর কনভার্টেড টু ফিসেল বাই নিউট্রন অ্যাবজর্পশন এন্ড বিটা ডিকে। অলরেডি সে নিউট্রন অ্যাবজর্ব করে নিছে এবং সে এখন রেডি আছে, মানে তোমার ফিসেল কি বলে বিক্রিয়ার জন্য। এরকম থোরিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এরকম দেওয়া আছে এরকম। হ্যাঁ হ্যাঁ, একটা রেফারেন্স এনার্জি বুঝাবে যে এই এনার্জি তোমার এই এনার্জি থেকে বেশি গেছে। যেমন একটু আগে আমরা পড়লাম না ক্রিটিক্যাল এনার্জি, সেক্ষেত্রে আমরা বলতেছিলাম না যে একটা থ্রেশহোল্ড এনার্জি বা ক্রিটিক্যাল এনার্জি বলে একটা ব্যাপার আছে, যে এই এনার্জি থেকে বেশি এনার্জি দিলে সে ফিশনে যাবে, নতুবা সে ফিশনে যাবে না, এরকম একটা এনার্জি বলে দিছিলাম না। সেরকম একটা থ্রেশহোল্ডের কথা এখানে বলতেছে। দেখো এখানে বিক্রিয়া দিছে একরকম আর ছবি দিছে আরেক রকম। বিক্রিয়াটা তো আগেই তুমি দেখছো যে ইউরেনিয়ামের সাথে একটা নিউট্রন সে অ্যাবজর্ব করে সে আর একটু রেডিয়েটিভ ইউরেনিয়াম হলো, মানে আনস্টেবল হলো, তারপর সে ফিশন বিক্রিয়ায় জেনন স্ট্রন্টিয়াম উৎপন্ন করলো, করে সাথে আরো দুইটা নিউট্রন উৎপন্ন করলো প্লাস গামা এনার্জি উৎপন্ন করলো। আর এখানে মানে ছবিতে কি বলতেছে যে ক্যালসিয়াম রুবিডিয়াম উৎপন্ন করতেছে, মানে ইউরেনিয়াম নিউট্রনের সাথে আঘাত করে ক্যালসিয়াম রুবিডিয়াম উৎপন্ন করলো। এটা কিন্তু সিমেট্রিক না, সে কারণে 235 আমার দুইটা নিউট্রন উৎপন্ন হলো, এক্সট্রা এনার্জি উৎপন্ন হলো। এক্ষেত্রে ক্রিপ্টন এবং বেরিয়াম উৎপন্ন হলো, এটা 192 আর 141 মানে মাস নাম্বার। এবং এক্ষেত্রে কিন্তু আমার নিউট্রন উৎপন্ন হলো 3টা, সাথে এনার্জি ছিল একটা নিউট্রন আর ইউরেনিয়াম বিক্রিয়ার পরে আমার ক্রিপ্টন, বেরিয়াম এবং সাথে 3টা নিউট্রন কিন্তু উৎপন্ন হয়েছে আর কি। এরা আবার বিক্রিয়া করে আরো চলতে থাকবে ফিশন বিক্রিয়া। তো এখানে কিছু ছবি আর কি, আগেই বলছি সবুজ গুলো নিউট্রন আর পিঙ্ক গুলো প্রোটন, এই আর কি। দেখো এখানে আমি বলতেছিলাম যে নিউট্রন, সব নিউট্রন সমান না, কেউ কেউ আছে থার্মাল নিউট্রন। থার্মাল নিউট্রনের এনার্জি খুবই কম। আমাদের যে থার্মাল নিউট্রন আছে তার এনার্জি হচ্ছে 0.025 ইলেকট্রন ভোল্ট। আর আরেকজন বলতেছে 14 মেগা ইলেকট্রন ভোল্ট নিউট্রন। এই যে স্কয়ার গুলো, যে এটা কি কালার বলতেছে, পেস্ট কালার না কি কালার, মানে একটা ব্লু কালারের কাছাকাছি যেগুলি, সেখানে যে স্কয়ার পয়েন্ট গুলো আছে এগুলি হচ্ছে 14 মেগা ইলেকট্রন ভোল্ট নিউট্রনের কারণে। আর থার্মাল নিউট্রন গুলো হচ্ছে যেগুলো যে মানে পিঙ্ক কালারের উপর তোমার নেভি ব্লু প্লট গুলো, সেগুলো হচ্ছে থার্মাল নিউট্রনের কারণে। তো মূলত ব্যাপারটা কি বোঝাচ্ছে, মাস নাম্বার এখানে এক্স এক্সিস ছাপাইছে আর ওয়াই এক্সিসে ছাপাইছে যে ফিশনের পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ কি পরিমাণ ফিশন ঘটে। তো দেখা যাচ্ছে থার্মাল নিউট্রন মানে যে ইলেকট্রনগুলো এনার্জি খুব কম, সেই ইলেকট্রনের কথা যদি চিন্তা করো তাহলে 90 মাস নাম্বারের দিকে তারা খুব বেশি অ্যাক্টিভ, 120 মাস নাম্বারের দিকে ফিশনের পার্সেন্টেজটা কমে যাচ্ছে, আবার 145-এর দিকে আমার ফিশনের পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। আর আমি যদি বলি যে এটা তো কম শক্তির নিউট্রন, আমরা বেশি শক্তির নিউট্রন দিয়ে একটু চেষ্টা করে দেখি ফিশনের পার্সেন্টেজটা কি হয়, 14 মেগা ইলেকট্রন ভোল্টের নিউট্রন নিয়ে চেষ্টা করে দেখি, তখনও দেখা যাচ্ছে আমার এই তোমার এই কি বলে 90-100-র দিকে আমার পার্সেন্টেজটা বেশি ফিশনের মাস নাম্বার, যখন 90-100 কাছাকাছি, আবার মাস নাম্বার যখন 145-এর কাছাকাছি তখন বেশি। তবে এই কথা ঠিক যে এই যে 120-এর দিকে মাস নাম্বার যখন 120-এর দিকে, তখন মানে কম শক্তির নিউট্রন যেগুলো থার্মাল নিউট্রন, তখন কিন্তু ফিশন রেটটা খুব কমে যায়, মানে অনেকখানি কমে গেছে। কিন্তু যখন হাই এনার্জি নিউট্রন দিব তখন কিন্তু আমরা একটু বেশি পাচ্ছি, কমছে তখনও, কিন্তু তুলনামূলকভাবে হাই এনার্জি নিউট্রন দিয়ে যদি আমি ফিশন বিক্রিয়া ঘটাই তখন কিন্তু তার প্রবাবিলিটিটা বেশি থাকে। মানে হাই এনার্জি ইলেকট্রন দিয়ে আমি যখন অ্যাটম ঘটাবো তখন আমার পার্সেন্টেজ অফ ফিশন কিন্তু বেশি হবে উইথ কম্পারিজন টু লো এনার্জি নিউট্রন বা থার্মাল নিউট্রন। এই গ্রাফটা দিয়ে সেটাই বোঝাচ্ছে একটা ফিশনে কি পরিমাণ এনার্জি তোমার
আসতেছে পার্সেন্টেজ সেটা এখানে দেখাচ্ছে। ছিল ধরো ইউরেনিয়াম উৎপন্ন, তোমার ক্যালসিয়াম আর রুবিডিয়াম। তো এই ক্যালসিয়াম আর রুবিডিয়াম হচ্ছে ফিশন প্রোডাক্ট, তারা উৎপন্ন হয়েছে। তো তাদের নিজস্ব বাইন্ডিং এনার্জি আছে 164 ধরো মেগা ইলেকট্রন ভোল্ট, টোটাল প্রায় 200-র মতো হয়। সাথে উৎপন্ন হলো তোমার নিউট্রন, তাদের এনার্জি আছে। বিটা রে উৎপন্ন হয় তার এনার্জি, এবার গামা রে, প্রাইমারি গামা, সেকেন্ডারি গামা, তাদের এনার্জি। আর আরেকটা এখানে দেখাচ্ছে নিউট্রিনো। নিউট্রিনো হচ্ছে নিউট্রনের মতোই তোমার চার্জলেস পার্টিকেল, বাট নিউট্রিনোর ওজন খুব কম, খুব টাইনি, নিউট্রনের মতো এত ভারী না, ওর থেকেও হালকা। তো এই জিনিসগুলো উৎপন্ন হচ্ছে, প্রত্যেকের এনার্জি হিসাব করে দেখতেছে যে টোটাল এনার্জি হয়তো 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মধ্যে পার্সেন্টেজে দেখা যাচ্ছে যে হাই, মানে এই এনার্জি গুলোর মধ্যে 82% এনার্জি হচ্ছে ওই যে দুটা উৎপন্ন করলো, নতুন নিউক্লিয়াস উৎপন্ন করলো, তারা হচ্ছে তোমার ফিশন প্রোডাক্ট। তার ফিশন প্রোডাক্টের মধ্যে ম্যাক্সিমাম এনার্জি আছে। নিউট্রনের মধ্যে এনার্জি কম, বিটা বা গামারের মধ্যেও এনার্জি কিন্তু সেই পার্সেন্টেজ এনার্জি কম। এই ফিশন প্রোডাক্টের মধ্যে এনার্জিটা 82% এনার্জি সেখানে আছে। এরা আবার হয়তো বিক্রিয়ায় যাবে, গিয়ে আবার হয়তো ভেঙে আরো কিছু উৎপন্ন করবে আর কি। এই আর কি। এই স্লাইড পড়া লাগবে না, 20 নাম্বার স্লাইড, এগুলি পড়া লাগবে না, 21 পড়া লাগবে না, এটাও পড়া লাগবে না, এটাও পড়া লাগবে না। আর এগুলি তোমরা দরকার হলে দেখে নিও, আমি এগুলি দেখাচ্ছি না, এই জিনিসপত্র এগুলি করতে হবে না, এগুলি পড়ার দরকার নেই। এখান থেকে আমরা আবার দেখব এখানে 29 নাম্বার স্লাইডে যে পাওয়ার, মানে রিঅ্যাক্টরের পাওয়ার কি করে বের করতে হয়। তো আমার এখানে রিঅ্যাক্টর তো আর কেউ না, আমার নিউট্রন এখানে রিঅ্যাক্টর। তো তার কি করে পাওয়ার বের করব। এনার্জি আর পাওয়ার এক কথা না। একটু আগে আমরা ফিশন বিক্রিয়ার এনার্জি এগুলো বের করতেছিলাম, এখন আমরা একটু পাওয়ার বের করব রিঅ্যাক্টরের। এখানে রিঅ্যাক্টর হিসেবে আমার নিউট্রন ইউজড হয়েছে আর কি। তো যে রিঅ্যাক্টর তার তোমার কি বলে এক সাইডের দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে 0.8। তো ভলিউমের সূত্র জানো? দৈর্ঘ্য দেওয়া থাকলে ভলিউম বের করতে পারো? কি 4/3 কি? কিউবিক একটা ঘনক, ঘনক একটা, এটা কোনো গোলক না। ঘনক যদি থাকে মানে একটা লুডো খেলার ছক্কার মতো ঘনবস্তু, তো সেক্ষেত্রে ভলিউম কি করে বের করবা? স্যার কিউব করলে হবে। হ্যাঁ, কিউব করলেই হবে। এখানে তাই করছে, এক সাইডে দৈর্ঘ্য দেওয়া আছে 0.8 মিটার, সেটাকে কিউব করে তার ভলিউম বের করছে। আর ফিশন এনার্জিটাকে আমরা যে বারবার বলতেছি মেগা ইলেকট্রন ভোল্ট, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপন্ন হচ্ছে ফিশনে, বা মানে সেটাকে আমি জুলে কনভার্ট করতে চাই। তো কি বলে, আমি জুলে কনভার্ট করতে গেলে এই যে এখানে এটাতে গুণ দিতে হবে 1.6 × 10⁻13। সেটাতে তুমি যদি গুণ দাও তাহলে সেটা মেগা ইলেকট্রন ভোল্ট থেকে আমার কিন্তু জুলে কনভার্ট হবে। সেটা কিন্তু আমি জুলে নিয়ে আসলাম, কনভার্ট করলাম। আর আচ্ছা একটা কথা বলো, এখানে মেগা ইলেকট্রন ভোল্ট না, এটা তো এক ইলেকট্রন ভোল্টেই 1.6 × 10⁻13 হওয়ার কথা। এখানে কি হিসাবটা ওরা ভুল করলো বোধ হয়, কারণ আমি যতদূর জানি এক ইলেকট্রনের ভোল্ট হচ্ছে 1.6 × 10, ওইটা 19 তাই না? তো এখানে আছে 13, তার মানে ওই যে 10⁶ গুণ আছে, তাই তো? এখানে আছে -13, তার মানে 10⁶ গুণ করছে থেকে 19 টা 13 হয়ে গেছে। ঠিকই আছে হিসাব। 200 মেগা ইলেকট্রন ভোল্ট গুণ করার পর আমাদের এত জুল আসলো ফিশন এনার্জি, তাকে আমি জুলে কনভার্ট করলাম। আর যে রিঅ্যাক্টর মানে আমার যে নিউট্রন, তার ভলিউম বের করলাম। এরপর আমি ফিশন রেট বের করলাম, এক সেকেন্ডে কি পরিমাণ ফিশন ঘটতে পারে। তো তার জন্য আমাকে দুটো প্যারামিটার দেওয়া আছে। একটা হচ্ছে তোমার নিউট্রন ফ্লাক্স, ম্যাগনেটের যেরকম ফ্লাক্স তৈরি হয়, নিউট্রনের ফ্লাক্স তৈরি হয় সেটা। আর এখানে দেওয়া আছে সামেশন অফ এফ, মানে টোটাল ফোর্স দেওয়া আছে। এখানে আছে 0.1 সেন্টিমিটার ইনভার্স 1। এই দুটো গুণ করলে আমরা ফিশন রেট পেয়ে যাব। আর ফাইনালি আমি যদি নিউট্রন পাওয়ার বের করতে চাই তাহলে এ বি সি তিনটাকে আমার গুণ দিতে হবে। নিউট্রন পাওয়ারটা তাহলে বের করতে গেলে আমার ফিশন রেট প্লাস তোমার
ই মানে এটা এখানে যত জায়গায় ই আছে ই মানে 10 টু দি পাওয়ার, বুঝতে পারছো? 10 টু দি পাওয়ার 1 ই 13 মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 13, বুঝতে পারছো? কারণ এই যে আমার নিউট্রন ফ্লাক্স এগুলি কোশ্চেনে দেওয়া আছে, তিনটা প্যারামিটার দেওয়া আছে। একটা হচ্ছে তোমার যে নিউট্রন সেটাকে বলতেছে কিউবিক হবে এবং তার একটা সাইডের দৈর্ঘ্য 0.8 মিটার হবে। নিউট্রন ফ্লাক্স 10 টু দি পাওয়ার -13। আর হচ্ছে আমার টোটাল ফোর্স 0.1 সেন্টিমিটার ইনভার্স 1 দেওয়া আছে। তো ফিশন রেট বের করতে গেলে এই যে পরের যে দুটো প্যারামিটার আছে সেই দুটো আমাকে গুণ করলে 1 সেকেন্ডে কি পরিমাণ ফিশন হবে। তো অফ এফ ওইখানে বলা হচ্ছে তোমার ওই ফোর্সটা। তো এখানে সেই জিনিসগুলো আলটিমেটলি বন্টন করে ফাইনালি আমি একটা নিউট্রনে পাওয়ার বের করলাম 16.38 মেগাওয়াট। এই স্লাইডটা ভুল করে দুইবার দিচ্ছে, 29-30-এ মানে এই যে এই মানে বুঝুনি কোনটা, এই যে ম্যাথটা ওই ইকুয়েশনটা এই যে ইকুয়েশনটা নিউট্রনের পাওয়ার বের করতে গেলে এই যে সূত্রটা ফলো করতে হয়, মানে 200 ইন্টু সামেশন এফ ইন্টু ফাই ইন্টু ভি, ভি ভলিউম, ফাই হচ্ছে তোমার ওই নিউট্রন ফ্লাক্স, ঠিক আছে? ওই মানে এখানে ফাই এর কথা অবশ্য বলে দেওয়া আছে এখানে, এই যে দেখো নিউট্রন ফ্লাক্স, ঠিক আছে? ইট ইজ দ্য টাইম স্পেন্ড বাই দ্য ম্যাটেরিয়াল ইন দ্যাট নিউট্রন ফ্লাক্স। এখানে নিউট্রন ফ্লাক্সটা হচ্ছে এই ফাইটা, মানে নিউট্রনের কারণে যে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে সেটাই। তো এই জিনিসগুলো তুমি যদি গুণ দাও, গুণ দিলে আলটিমেটলি তোমার নিউট্রন পাওয়ার বেড়ে যাবে। স্টেপ এ তে ভলিউম, স্টেপ বি তে তোমার এনার্জি, স্টেপ সি তে ফিশন রেট, এই তিনটাকে গুণ করলে নিউট্রন পাওয়ার বেরোবে। সেইটাকে আমি মেগাওয়াটে কনভার্ট করেছি, কিচ্ছু না, জাস্ট 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করে দিলেই তো এটা 16.38 মেগা হয়ে যাবে। আর জুল পার সেকেন্ডকে ওয়াট লিখেছে, আর কিচ্ছু না, সিম্পল। এই একই জিনিসটা ভুল করে আবার দেওয়া আছে, মানে 29 আর 30 নাম্বার স্লাইড একই জিনিস, ঠিক আছে? তো এখানে বলতেছে স্পন্টেনিয়াস ফিশন বলে একটা ব্যাপার বলতেছে, যেখানে বলতেছে জেড স্কোয়ার এর মান যদি 45-এর বেশি হয় তাহলে সেটা কিন্তু স্পন্টেনিয়াস ফিশনের দিকে যাবে। স্পন্টেনিয়াস ফিশন কি? সে নিজে থেকেই ফিশন বিক্রিয়া ঘটায়, তাকে আর আলাদা করে তোমার এনার্জি টানার্জি সবের ঝামেলার ব্যাপার নাই। 45 জেড স্কোয়ার বাই এ যদি 45-এর বেশি হয়, ইজ এ ফর্ম অফ নিউক্লিয়ার ডিকে হোয়ার বাই এ হাই জেট নিউক্লাইড spontaneously breaks down into two fission product, নিচে থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায় স্বতঃস্ফূর্তভাবে, সেই কথাটা এখানে বলা আছে। এখানে আবার কিছু হাফ লাইফ দেওয়া আছে, হাফ লাইফের একটা টেবিল তো আগেও দেখছো, এখন দেখো আরেকটা হাফ লাইফের টেবিল দেওয়া আছে। ফিশন প্রবাবিলিটি পার ডিকে, নিউট্রন পার ফিশন, নিউট্রন পার গ্রাম সেকেন্ড, ঠিক আছে? তো তোমার বিক্রিয়া হবে 1 গ্রাম ইউরেনিয়াম দিলা, তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ নিউট্রন উৎপন্ন হবে সেটা। ইউরেনিয়াম 235 বিক্রিয়া করতেছে ফিশন 1 গ্রাম, তার মধ্যে 1 সেকেন্ড হলো ফিশন শুরু হয়ে গেছে, তো কি পরিমাণ নিউট্রন উৎপন্ন হবে সেইটা এখানে দেওয়া আছে, এরকম করে প্রত্যেকটারই দেওয়া আছে। আর একটা ফিশন বিক্রিয়ায় কয়টা উৎপন্ন হবে সেটাও দেওয়া আছে। কি বলে আমাদের এই যে বিক্রিয়াগুলো হচ্ছে বা ম্যাটেরিয়াল অ্যানালাইসিস, সেখানে থিকনেস বের করতে কাজে লাগে এই জিনিসগুলো আছে। শেষ আর কি। আর এখানে খুব সিম্পল একটা ম্যাথ দেওয়া আছে, সরি
1 মাইক্রোগ্রাম যদি থাকে CF252, এটা 1 মাইক্রোগ্রাম। মাইক্রো মানে কত বলো তো? 1 মাইক্রো মানে কত? 10 to the 6 minus 6। হ্যাঁ, 10 to the 6 তো মেগা, মাইক্রো মানে 10 to the minus 6। 1 মাইক্রোগ্রাম তোমাকে দেওয়া আছে। হ্যাঁ, 10 to the minus 6 CF252 1 মাইক্রোগ্রাম দেওয়া আছে, এবং বলতেছে এর স্ট্রেংথ কত, এর স্ট্রেংথ কত বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে একটা মান দেওয়া আছে NES মানে সোর্স স্ট্রেংথ, সেটা বলা সোর্স স্ট্রেংথ দেওয়া আছে 2.3 × 10⁻12 গ্রাম ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে সোর্স স্ট্রেংথ, এটা দেওয়া আছে। আর তোমার এখানে আছে 1 মাইক্রোগ্রাম, তো দুটো গুণ দিলে বের হচ্ছে 2.3 × 10⁻6 নিউট্রন পার সেকেন্ড। তার মানে ওর স্ট্রেংথ কি? ওর স্ট্রেংথ হচ্ছে 1 সেকেন্ডে সে 2.3 × 10⁻6 টা নিউট্রন উৎপন্ন করার ক্ষমতা রাখে। তাকে যদি 1 মাইক্রোগ্রাম দাও, ভর যদি মাস যদি 1.10⁻6 গ্রাম হয়, তাহলে সে 1 সেকেন্ডে 2.3 × 10⁻6 টা নিউট্রন উৎপন্ন করার ক্ষমতা রাখে। এটা হচ্ছে তার সোর্স স্ট্রেংথ। সুতরাং এই আর কি সিম্পল জিনিস, জাস্ট যে মানটা দেওয়া আছে সোর্স স্ট্রেংথ, তাকে তুমি যা ভর আছে তাতে গুণ দিলে 1 সেকেন্ডে কি পরিমাণ নিউট্রন উৎপন্ন করবে সেটা বের। হ্যাঁ বলো। তোমার কথা বুঝে যাচ্ছে না। CF সমান সমান 2.3 × 10⁻12 কি সেটা জানতে চাচ্ছ? মানে ওটা নিউট্রনে কি করে গেল? তোমরা কি বুঝতে পারছো? আমার কাছে ওর কথাটা কেটে কেটে আসতেছে। আমরা কেউই বুঝতেছি না স্যার। সবার কাছে ওর কথাটা কেটে কেটে আসতেছে কোথায়, কোনো বুঝতে পারছি না। তো এখানে সোর্স স্ট্রেংথ দেওয়া আছে 2.3 × 10⁻12 গ্রাম ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, তার সাথে মাসটা গুণ করে দিচ্ছে। মাসটা বলতে এখানে ভর 1 × 10⁻6। কেন? কারণ 1 মাইক্রোগ্রাম, যেহেতু মাইক্রোর কারণে তোমার কি বলে 1 × 10⁻6 আসছে। আর এই 1 × 10⁻6 আছে গ্রাম, আর ওর সাথে আছে গ্রাম ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। তাহলে এই গ্রাম ইনভার্স 1 আর এখানকার গ্রাম কাটাকাটি গিয়ে আলটিমেটলি সেকেন্ড ইনভার্স 1 হবে। তার মানে 1 সেকেন্ডে এতগুলো নিউট্রন উৎপন্ন করতে পারে আর কি। ঠিক আছে, তো কনফিউশন এটা হতে পারে যে নিউট্রন কোত্থেকে আসলো, এটা একটা সংখ্যা, 1 সেকেন্ডে এতগুলো নিউট্রন হবে। এখানে যেরকম বলতেছে গ্রাম ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, সেটার সাথে গ্রামটা গুণ করে দিলে গ্রাম গ্রাম কাটাকাটি গিয়ে আলটিমেটলি সেকেন্ড ইনভার্স 1 থাকবে এবং নিউট্রন হবে। এটা একটা রেট। অনেক সময় বলে না যে 1 সেকেন্ডে কতগুলো, তাহলে 1 সেকেন্ডে এতগুলো, সংখ্যার তো আর কোনো ইউনিট হয় না, সংখ্যা তো সংখ্যাই। এখানে তুমি যদি নিউট্রন বাদ দিয়ে শুধু বলো 2.3 × 10⁻6 সেকেন্ড ইনভার্স 1, সেটাও সত্য যে 1 সেকেন্ডে এতগুলা কি বোঝার জন্য এখানে লিখছে এতগুলো আসলে নিউট্রন, আর কিছু। এই আর কি আমাদের এই পর্যন্তই আমাদের আজকের টপিক আর কি, মানে আমরা দেখিয়ে দিলাম। আর নিশ্চয়ই তোমরা নোট ডাউন করছো যে কোন স্লাইডগুলো পড়বো কোন স্লাইডগুলো পড়বো না, বা সামথিং লাইক দ্যাট। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আমাকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি বুঝতেছি না, আমার কাছে কথা কেটে কেটে আসতেছে। অন্য কেউ শুনে থাকলে একটু বলো ও কি বলতে চাচ্ছে। এবার মেসেজ দেওয়ার ট্রাই কর একটু।